Well, President Xi Jinping has had a meeting with the Bangladeshi Prime Minister Sheikh Hasina on the sidelines of the UN visit. President Xi commended the 40-year diplomatic ties. চীন ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার হয়ে উঠেছে। চায়না গ্লোবাল ইনভেস্টমেন্ট ট্র্যাকারের ডেটা থেকে দেখা যায় যে চীন বাংলাদেশে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত 7.7 বিলিয়ন মার্কিন ডলারও বেশি বিনিয়োগ করেছে। চায়না 16 বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের নির্মাণ প্রকল্পে সরাসরি জড়িত বাংলাদেশের সাথে। এগুলো নিশ্চয়ই ছোট পরিসংখ্যান নয়। বাংলাদেশ এখনো একটি উন্নয়নশীল দেশ এবং দেশে বিনিয়োগ করা প্রতি বিলিয়ন ডলারের সুফল অনিবার্যভাবে বড় হবে। কেউ কেউ অবশ্যই এই নিয়ে বিরোধিতা করেছে। বাংলাদেশ স্থানীয় রাজনীতি থেকে আন্তর্জাতিক সংস্থা এসেছে। তারা বলেন বাংলাদেশ ধীরে ধীরে চীনের কাছে ঋণী হয়ে উঠেছে। দেশে প্রচুর চীনা বিনিয়োগ, সর্বোপরি ঋণের আকার খুব বড় হয়েছে। এই ডাটা থেকে একটি তথ্য দেখা যায় যে চীনের কাছে বাংলাদেশের 17.1 বিলিয়ন ডলারের বেশি ঋণ রয়েছে, যা বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন 2023 দেখিয়েছে যে চীনের কাছে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ 6.5 বিলিয়ন। যদি এটি পূর্ববর্তী উৎস থেকে ছোট, একটি এখনো বড়, তবে বলা যায় না যে বাংলাদেশের প্রতি চীনের ঋণ খারাপ। যদি এটি অর্থনীতির উন্নতিতে সহায়তা করে তাহলে অবশ্যই তাদের আরো অর্থ ঋণ নেওয়া উচিত। অন্যদিকে ঠিক উল্টো ঘটনা ঘটলে চীনের ঋণ বা এমনকি সাধারণভাবে ঋণের কারণে বাংলাদেশ যদি আসলে সমস্যায় পড়তে পারে তবে তা অবশ্যই খারাপ হতে চলেছে। বাংলাদেশে চীনের বিনিয়োগ কতটা গুরুত্বপূর্ণ বা কতটা খারাপ তা বোঝার জন্য বাংলাদেশ কি ধরনের বিনিয়োগ পাচ্ছে, কোথায় পাচ্ছে এবং শর্ত কি তা বোঝা গুরুত্বপূর্ণ। আসুন প্রথমে জেনে নেই বাংলাদেশ কি ধরনের বিনিয়োগ পাচ্ছে। চীন পরিকল্পনা সর্বদা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই অবকাঠামো নির্মাণ এবং এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে বাণিজ্য সংযোগ বিস্তৃত করার মাধ্যমে চীন বিশ্বব্যাপী বাণিজ্য বৃদ্ধি এবং এশিয়া ও তার বাইরে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করার লক্ষ্যে হিসেবে বিআরআই কে প্রচার করেছে। কিন্তু বিআরআই ও বিতর্কে জর্জরিত। আপনি দেখুন, বিআরআই প্রকল্পের স্বচ্ছতা নিয়েও উদ্বেগ রয়েছে। কিছু প্রকল্পে তাদের শর্তাবলী সম্পর্কে স্পষ্ট জনসাধারণের তথ্যের অভাব রয়েছে। প্রকল্পটিকে নিয়ন্ত্রণ করবে তা নিয়েও সমস্যা রয়েছে। যদি প্রকল্পগুলি চীনা কোম্পানিগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে এটি অর্থনৈতিক নির্ভরতা সৃষ্টি করতে পারে। এবং অবশেষে সবচেয়ে বিতর্ক বিষয় এই প্রকল্পগুলির পরিবেশগত প্রভাব সম্পর্কে। তাহলে এইসব বিতর্ক কি বাংলাদেশের প্রকল্পে দেখা যায়? উত্তর হলো হ্যাঁ। বাংলাদেশে দেখা প্রকল্পগুলো আসলে বিআরআই এর অংশ। বাংলাদেশে দেখা সবচেয়ে স্পষ্ট বিনিয়োগের এগুলো। উদাহরণস্বরূপ 2016 সালে বাংলাদেশ 8টি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য চুক্তিতে প্রবেশ করেছে, যার মোট 9.45 বিলিয়ন চীন সরাসরি অর্থ বিনিয়োগ করেছে। এই প্রকল্পগুলি হলো পদ্মা সেতু, রেল লিঙ্ক, যার মোট মূল্য 3.3 বিলিয়ন এবং এর লক্ষ্য পায়রা বন্দর সহ ঢাকা ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে একটি ছোট রেল সংযোগ স্থাপন করা। তারপরে পায়রা বন্দর 320 মেগাওয়াট কয়লা চালিত তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যার মূল্য 1.56 বিলিয়ন এবং এর লক্ষ্য দেশের শক্তির চাহিদা মেটানো। তারপরে বাংলাদেশের সরকারের জন্য ন্যাশনাল আইটি ইনফ্রো নেটওয়ার্কের উন্নয়ন, যার মূল্য 1 বিলিয়ন, যার লক্ষ্য দেশের তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নতি করা। এগুলি এবং আরো কয়েকটি বিআরআই প্রকল্পের ভালো উদাহরণ রয়েছে বাংলাদেশে। একটি অফিসিয়াল বিআরআই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তখন 16.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু ও রেল লিঙ্ক প্রকল্পে কৌশলগত গুরুত্ব তুলে ধরে। তারা বলেছে যে বাংলাদেশের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড দ্বারা নির্মিত সবচেয়ে উল্লেখযোগ্য বিআরআই প্রকল্পগুলির মধ্যে একটি। কিন্তু বিআরআই প্রকল্পেরও বাইরেও চীন বাংলাদেশে বিনিয়োগ করেছে। এখন চীনা কোম্পানি ও বাংলাদেশের কোম্পানিগুলোর মধ্যে যৌথ উদ্যোগ রয়েছে। বাংলাদেশে সরাসরি চীনা কোম্পানির বিনিয়োগ করেছে। পরোক্ষ বিনিয়োগের জন্য এফডিআই একটি দেশে পুঁজি, প্রযুক্তি, ব্যবস্থাপনার জ্ঞান, আন্তর্জাতিক বাজারে অ্যাক্সেস নিয়ে আসে। তারা বিশ্বব্যাপী যে কোনো দেশের জন্য অপরিহার্য। এই এফডিআই বিশ্বের সকল দেশে বিনিয়োগ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহত্তম অর্থনীতি থেকে শুরু করে সিঙ্গাপুরের মতো ক্ষুদ্র আর্থিক কেন্দ্র পর্যন্ত সর্বদা আইএফডিআই এর বিনিয়োগ রয়েছে। ঐতিহাসিকভাবে দেশ অনুযায়ী সবচেয়ে বেশি আইএফডিএফ এর প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মোট এফডিআই স্টক, যা একটি সূচক দেশে অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগের ধারাবাহিক মূল্য নির্দেশ করে, মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষস্থানে রয়েছে। 2019 সাল পর্যন্ত মোট এফডিআই স্টক দেখায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে 3.5 বিলিয়ন, তারপরে যুক্তরাজ্যে 2.3 বিলিয়ন, তারপর নেদারল্যান্ডসে 1.3 বিলিয়ন, অবশেষে সিঙ্গাপুরে 1.2 বিলিয়ন রয়েছে। খুব বেশি নয়, যা চীনের জন্য কয়েক বছরের মধ্যে শীর্ষস্থান দখল করা সহজ করে তোলে। 2016 সাল থেকে 2022 সালের মধ্যে চীনের সরকারের পরিচালিত এবং চীন গভর্নমেন্ট পরিচালিত অ্যান্ড প্রাইভেট এন্টারপ্রাইজ বাংলাদেশে প্রায় 26 বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। 2022 সালে বিনিয়োগ 1 বিলিয়ন ছাড়িয়েছে, যা 2021 সালে 700 মিলিয়ন ডলারের মূল্য থেকে 30% বৃদ্ধি পেয়েছে। এটি চীনকে একক বৃহত্তম করেছে। বাংলাদেশ
বাংলাদেশের দেশ অনুযায়ী এফডিআই এর উৎস। উপরোক্ত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এমনকি বলেছে যে এই উভয় বছরে 65%-এরও বেশি এফডিআই বিনিয়োগ এসেছে চীন থেকে। তারপর এফডিআই ছাড়াও বাণিজ্যের কথা বলে যাওয়া উচিত নয়। চীন থেকে আমদানির মাধ্যমে বাংলাদেশে মেশিনারি ও ইলেকট্রনিক্স থেকে শুরু করে র ম্যাটেরিয়ালস এবং কনজুমার প্রোডাক্ট পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে। বাংলাদেশের ধারাবাহিক শিল্পভিত্তি, প্রোডাক্টিভিটি এবং ভোক্তাদের চাহিদা পূরণের জন্য এই আমদানি অপরিহার্য। চীনা পণ্যগুলি প্রায়শই স্কেল অর্থনীতির কারণে বেশি সাশ্রয়ী, বাংলাদেশি ব্যবসা এবং ভোক্তাদের জন্য খরচ কম রাখতে সাহায্য করে। অন্যদিকে এক্সপোর্ট টু চায়না তার পণ্য যেমন টেক্সটাইল, পোশাক, সামুদ্রিক খাবার এবং কৃষি পণ্য বিক্রি করতে সক্ষম করে। এটি কেবল বৈদেশিক মুদ্রা অর্জন করে না, বরং কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের অভ্যন্তরে অর্থনৈতিক কর্মকাণ্ডকে উদ্দীপিত করে। চীনের বাজার এর বিশাল ভোক্তা বেশ সহ বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য তাদের বাজারে নাগাল প্রসারিত করতে এবং রাজস্ব বাড়াতে যথেষ্ট সুযোগ প্রদান করে। এবার আসুন দুই দেশের মধ্যে বাণিজ্য কত বড় তা নিয়ে আলোচনা করি। তেল একটা ব্যাপক পরিমাণে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল। 2009 থেকে 2010 পর্যন্ত ডেটা দেখায় যে তাদের মোট 3.3 বিলিয়ন, কিন্তু এক দশক পরে 2021 থেকে 2022 পর্যন্ত এই দ্বিপাক্ষিক বাণিজ্য 20 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। বলে যাবেন না যে এটি শুধুমাত্র এক বছরের জন্য। আসুন এখন এই বিনিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করি এবং বোঝার চেষ্টা করি যে আসলে বাংলাদেশের জন্য খারাপ হবে কিনা। আমরা আগে উল্লেখ করেছি যে চীনা ঋণ সংক্রান্ত সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হলো সেগুলো নট পাবলিকলি অ্যাভেলেবল। এই বিনিয়োগগুলি আসলে কি কেউ জানে না। এর শর্তগুলি গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার এবং আমার মতো জনসাধারণকে সরকারের সমালোচনা করতে এবং তারা যা কিছু করছে তার জন্য দায়বদ্ধ নিশ্চিত করার অনুমতি দেয়। তবুও এই ডাটা বলেছে যে চীনের কাছে বাংলাদেশে কোনো গোপন বিনিয়োগ নেই। সূত্রের ব্যাখ্যার জন্য এই ডাটা হলো একটি আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা ল্যাব যা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তারা ডেটা দরিদ্র পরিবেশগুলি তদন্ত করে এবং তাদের জন্য আরো ভালো প্রমাণ নিয়ে আসে। এই ডাটা এর কাছে অনেক উপলব্ধ ডেটা রয়েছে যা সারা বিশ্বে লুকানো চীনা ঋণগুলিকে প্রকাশ করে। তার মানে এই যে যদি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ প্রতিষ্ঠান এই ডাটা বলে যে কোনো লুকানো ঋণ নেই, তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের জন্য এটি কোনো সমস্যা করবে না। এই কার্যকর ঋণ ব্যবস্থাপনা তখন বাংলাদেশকে পাকিস্তান বা আর্জেন্টিনার মতো দেশগুলি থেকে আলাদা করে দেয়, যা উল্লেখযোগ্য পরিমাণে ঋণ সংকটের সম্মুখীন হয়েছিল। দ্বিতীয়ত, বাংলাদেশের ঋণ টেকসই কিনা তা নিয়েও আমাদের কথা বলতে হবে। এটি কেবল চীনের প্রতি তাদের ঋণ নয়, যা আমাদের বিবেচনা নিতে হবে। এটা বাংলাদেশের সার্বিক ঋণ। 2023 সালে বাংলাদেশের মোট জাতীয় ঋণের পরিমাণ ছিল 161 বিলিয়ন। জিডিপির তুলনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনুযায়ী দেশের মোট দেশজ পণ্য উৎপাদন, যা এর অর্থনীতিতে প্রায় 446 বিলিয়ন। IMF আরও দেখায় যে 2023 সালের জন্য বাংলাদেশের মোট ঋণের পরিমাণ অবস্থান মাত্র 39.79% এ দাঁড়িয়েছে, যা অবিশ্বাস্যভাবে কমে গিয়েছে। উদাহরণস্বরূপ জিডিপির শতকরা হিসেবে ভারতের স্থল ঋণের অবস্থান 82.75%, যা বাংলাদেশের দ্বিগুণ। যদিও তথ্যগুলো দেখায় যে বাংলাদেশ একটি বড় নিরাপদ অবস্থানে রয়েছে বলে মনে হচ্ছে, সেখানে এখনো কিছু সমালোচক এবং সন্দেহ রয়েছে। সপরে তাদের উদ্যোগ ভালো সমর্থনে আছে। তাদের উদ্যোগের মধ্যে একটি 2022 সালে ফিরে এসেছিল, যখন IMF বাংলাদেশকে ঋণের আকারে $4.5 বিলিয়ন বেশি উদ্ধার প্যাকেজ প্রদান করেছিল। কিছু বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ এর কারণ উল্লেখ করেছে। তারা বলেছে যে এটি ড্রপিং এক্সপোর্ট এবং বৈশ্বিক সমস্যা বৃদ্ধির কারণে যা তেলের দাম বৃদ্ধি করেছে। এর ফলে বাংলাদেশে তীব্র জ্বালানি সমস্যা দেখা দিয়েছে। এটি কেমন দেখাচ্ছে তার একটি সূত্র দিতে 2016 সালে বাংলাদেশের রপ্তানি অনুপাতের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল মাত্র 56.3%, কিন্তু কয়েক বছর পরে 2023 সালে এটি 116.6% এর উপরে বেড়েছে। উপরোক্ত 2016 সালে দেশের বৈদেশিক ঋণ বকেয়া ছিল মাত্র 26.3 বিলিয়ন, কিন্তু 23 সাল নাগাদ তা 62 বিলিয়নের উপরে বেড়েছে। তাহলে ঠিক আছে, তবে এইসব বিবেচনা না করে 2023 সালের নভেম্বরে IMF এর ঋণ ম্যানেজেবল প্রতিবেদন বলা হয়েছে যে বাংলাদেশের বৈদেশিক ঋণ এখনো পরিচালনাযোগ্য। যাই হোক, বাংলাদেশের সামগ্রিক বৈদেশিক ঋণের প্রতি চীনের ঋণের বৃদ্ধি সাম্প্রতিক বছরগুলিতে কিছু সমস্যা অবদান রাখতে পারে। এখনো স্পষ্ট যে বাংলাদেশের ঋণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তবে এটা স্পষ্ট যে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগের প্রয়োজন রয়েছে। যতদিন বাংলাদেশ চীনের সাথে ঋণের সম্পর্ক পরিচালনা করবে ততদিন কোনো সমস্যা হবে না, কিন্তু যদি তারা সক্রিয় ব্যবস্থাপনাকে সঠিকভাবে ঠেলে না দেয় তাহলে পরিবর্তন প্রয়োজন হবে। কিন্তু যাই হোক, আপনি এই বিষয়ে কি মনে করেন তা আমাদের জানান। আমরা আপনার মূল্যবান মন্তব্যের অপেক্ষায় থাকলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ। চিয়ার্স।